আমি একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমাকে রাজাকার বলার অধিকার কারো নাই। সে যদি দেশের একদম শিখরের কোনো ব্যক্তিও হন, তারও রাজাকার বলার কোনো অধিকার নাই। কোটা আন্দোলন থেকে পুরো সরকার পতন শুরুর দিকটা থেকে একটু গল্পটা জানতে চাই যে আপনি আপনারা সমন্বয় হয়ে কাজ করবেন বা সামনের সারিতে মানে এভাবে সামনের সারিতে কাজ করবেন, এটা কি প্রথম থেকে ভাবনা ছিল নাকি কিভাবে আসলে আসলে কাজ করার সময় তো কেউ ভাবে না যে সামনে থেকে কাজ করব নাকি পিছন থেকে কাজ করব। কাজ করাটাই মেইন। যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, আমরা তো শিক্ষার্থী হিসেবে জয়েন করেছি ওখানে। তো আমরা চেষ্টা করেছি, সবাই আসলে হয় কি যে সামনে থেকে কাজ করার যে ব্যাপারটা বোঝায়, কাজ আমরা সবাই করেছি। তো কেউ এরকম হয়েছে যে আমরা বক্তব্য দিয়েছি বা সাংবাদিকদের একটু বাইট দিয়েছি, এটার জন্য আসলে হয় যে সামনে থেকে কাজ করেছি, বা কেউ একটু অনলাইনে ভোকাল একটু বেশি। তো এই ব্যাপারটা আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না যে কে কতটুকু কাজ করেছে সামনে থেকে নাকি পিছন থেকে। আমার মনে হয় কাজ আমরা তো সবাই করেছি, আমি একটু সামনে এসেছি, এইটাই আর কি। আন্দোলনটা মূলত শুরু হয়েছে আমাদের যখন 5ই জুন আপনারা জানেন যে হয়েছিল, একটা রায় হলো যে 2018 সালে যে কোটা সংস্কারে যে আমাদের যে পরিপত্রটা দিয়েছিল যে কোটা বাতিলের, ওইটা আবার পুনর্বহাল করা হলো। যদিও 18 সালে আমাদের দাবি ছিল আমরা কোটার একটা যৌক্তিক সংস্কার চাই, কিন্তু সরকার আসলে কিছুটা অভিমান করেই আমাদের যে ওটা পরিপত্র জারি করে ওই পুরো কোটার সিস্টেমটাই বাতিল করে দেয়। বাংলাদেশের মতো জায়গায় আসলে কোটা পুরোপুরি বাতিল করা একটা অযৌক্তিক সিদ্ধান্ত, যেটা আমরা কখনো চাই নাই। আমরা চেয়েছিলাম একটা সামঞ্জস্যপূর্ণ একটা কোটার সংস্কার হোক। তো ওটা তুলে দেওয়ার পরে আমরা মেইনলি যাতে আবার যে রায়টা আসলো যে আবার পুনর্বহাল হবে, যে 30% যে ব্যাপারটা, ওইটা 30% মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি সব মিলে মোট 56%। তো আমরা আমাদের কাছে মনে হলো যে আবারও এটা নিয়ে কথা না বললে আসলে হবে না, আমাদের পক্ষে ওই হাইকোর্টে বারবার যাবে। আমার এখন অনার্স শেষ হয়ে গিয়েছে, আমি এখন চাকরির জন্য আবেদন করব। আপনারা জানেন যে আমাদের দেশের যে আইন আদালত, এই ব্যাপারটা খুবই লেন্দি। তো যখন একটা হাইকোর্ট একটা পরিপত্র অবৈধ ঘোষণা করলো, আবার একজন রিট করলো, রিট করার পর অবৈধ ঘোষণা করলো, আবার একজন রিট করবে, সেটাকে আবার বৈধতা দিবে, আবার কি হবে না হবে। আমরা আন্দোলন করি, আমরা আসলে 18 পরিপত্রটা চাই না, আমরা নতুন করে একটা সংস্কার চাই। আমরা এই জন্য মূলত আন্দোলন শুরু করেছি। জুনের 6 তারিখে আমাদের প্রথম যে সমাবেশ মিছিল একটা হলো। এরপরে জুন মাসেও কয়েকদিন আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। এরপরে তো ঈদের বন্ধই দিয়ে দিল, বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিল। তো আমাদের আন্দোলনটা বলতে পারেন যে ওই সময় আমরা একটা পজে চলে গিয়েছি, বন্ধ করে দিই নাই। আমরা ঈদের পরে আবার ওই যে বিএনপির মতো আমরা শুরু করতে চেয়েছি, ঈদের পরে পূর্ণগতিতে আন্দোলন হবে, যেটা আসলে আমাদের শুরু হয়েছেও। আমরা 30 তারিখের পর থেকে আমরা 1 তারিখে মেইনলি শুরু হয়েছে। 1 তারিখ থেকে শুরু করে তো দেখলেনি, 1 তারিখে শুরু হলো। এরপরে 14 তারিখ পর্যন্ত মেইনলি কোটা সংস্কার আন্দোলন পর্যন্তই আমাদের সীমাবদ্ধ ছিল। আমরা 14 তারিখে গেলাম বঙ্গভবনে, গিয়ে আমরা একটা তাদের কাছে স্মারকলিপি দিলাম যে আমরা এই ধরনের সংস্কার চাই, আমাদের সাজেশনটা তাদের জানালোর পরে সেই দিনই আমরা তখনও রাস্তায়, আমরা আসলে জানি না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন কি বলেছেন। আমরা রুমে আসার পরে জানতে পারলাম যে আমরা আমাদের অধিকার চাওয়ায় রাজাকার হয়ে গিয়েছি। আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি দেশের জন্য কাজ করছি, আমি আমার নিজের অধিকারের জন্য কাজ করছি, দেশের অন্যান্য ছাত্রদের অধিকারের জন্য কাজ করছি। আমাকে যখন রাজাকার বলা হয়, এটা কত বড় অপমানজনক একটা কাজ, যেটা 71-এ আমরা দেখেছি রাজাকাররা কি করেছে। আমি একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমাকে রাজাকার বলার অধিকার কারো নাই। সে যদি দেশের একদম শিখরের কোনো ব্যক্তিও হন, তারও রাজাকার বলার কোনো অধিকার নাই। এটা আপনি পুরো একটা ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন যে আজকে যারা আন্দোলন করছে তারা রাজাকার। আওয়ামী লীগ সরকারের কাছে তো মুক্তিযুদ্ধ বন্ধক রাখা হয়নি, বা মুক্তিযুদ্ধ বিষয়টা আওয়ামী লীগ সরকারের না, মুক্তিযুদ্ধ বিষয়টা শেখ পরিবারের না। মুক্তিযুদ্ধ পুরো বাংলাদেশে 30 লক্ষ মানুষ মরেছে, শুধু শেখ পরিবারের কেউ মরেনি। তো এটা কারো পৈতৃক সম্পত্তি না যে আমি আমার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ, নীতির বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, আমি তাদেরকে রাজাকার বলে দিলাম, দেশদ্রোহী বলে দিলাম। সরকার আর দেশ, সরকার আর রাষ্ট্র যে পুরোপুরি আলাদা একটা বিষয়, আমাদের দেশের যে টপ লেভেলের রাজনীতিবিদ তারাও এই জিনিসটা এখনও পর্যন্ত জানেন না, যেটা খুবই দুঃখজনক। যে একটা রাজনীতির প্রথম পার্টি সরকার আর রাষ্ট্র পুরোপুরি একটা আলাদা যন্ত্র। সরকার রাষ্ট্রের একটা অংশ, রাষ্ট্রের যে 4টা অংশ তার একটা অংশ সরকার। অথচ সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে দেশদ্রোহী, তুমি পাকিস্তানে চলে যাও। যেই পাকিস্তান আমাদের 30 লক্ষ মানুষের রক্ত নিয়েছে, সেই পাকিস্তানে আমরা কেন যাব? আমি সরকারের সমালোচনা করার যৌক্তিক অধিকার আমি রাখি। আমাদের রাজাকার বলা হয়েছে, আমরা ওটার প্রতিবাদে রাতে যখন নামলাম, পরের দিন শুনি আমাদের জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আমাদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ আমি এতদিন জানতাম ছাত্র সংগঠন, তারা যে দমন পীড়নের জন্য কোনো গুন্ডা সংগঠন, এটা তখনও পর্যন্ত আমাদের জানা ছিল না বলেই 15 তারিখে আমরা অসহায়ের মতো মার খেয়েছি।
আমার হল থেকে যতগুলো মেয়ে বের হয়েছে প্রত্যেকটা মেয়ে আহত অবস্থায় ফিরে এসেছে। যতগুলো মেয়ে আপনারা দেখেছেন অমানবিকভাবে, আমার বিশ্ববিদ্যালয়ে আমি এটা কখনো কল্পনাও করি নাই, দুঃস্বপ্নেও কল্পনা করি নাই যে আমার বিশ্ববিদ্যালয়ে এসে বাইরের কোনো মানুষ আমার বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এভাবে আঘাত করতে পারে। আমরা এতদিন জানতাম যে হচ্ছে নারীর অধিকারের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু তিনি টোকাই ভাড়া করে এনে হচ্ছে এই যে জনাব ওবায়দুল কাদের হচ্ছে টোকাই ভাড়া করে আমাদের মার খাওয়াটাকে লেজিটিমাইজ করেছেন যে তারা রাজাকার দমন করতে আমরা নেমেছি। একটা দেশের অধিকাংশ মানুষ যখন রাজাকার বলে তাদেরকে মারা লেজিটিমাইজ হয়ে যায়, তখন আসলে ওই যে আছে না, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া উপায় থাকে না।